স্বাগতম সবাইকে। তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়াশোনা করছো, আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের নতুন আরও একটি চ্যাপ্টার নিয়ে আসছি। আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন এই চ্যাপ্টারটার পড়ার চেষ্টা করব। তোমরা যারা ধরো এর আগে কখনো পড়ো না এই চ্যাপ্টারটা, তোমরা চাইলে আমার সাথে আজকে ক্লাসটা করতে পারো। তো আশা করছি আজকে ক্লাসটা একদম আমাদের বেস্ট ক্লাস হবে, ঠিক আছে? এবং আমরা এই ক্লাসটা শুরু হওয়ার আগে তোমাদের আমি আর কিছু ইনফরমেশন দিতে চাচ্ছি। সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা কিন্তু যদি সপ্তম শ্রেণীতেও না পড়ে থাকো ভাইয়া, তাহলে অষ্টম শ্রেণীতে উঠলে কিন্তু এই চ্যাপ্টারটা পাবা। তাই বুঝতে পারতেছো আজকে চ্যাপ্টারটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা আজকে ক্লাসটা শুরু করছি। আচ্ছা, তোমাদের এই ষষ্ঠ অধ্যায়টা জাস্ট আমি একটু একটু ঠিক আছে। ওকে, ষষ্ঠ অধ্যায়টা তোমরা তোমাদের বইটা খুলবা। বইটা খোলার পর বাকি সব কিছু আমি যা পড়াবো তোমরা তাই পড়বা, ঠিক আছে? আমি আবারও বলছি, এই চ্যাপ্টারটা কিন্তু ভাইয়া তোমরা ক্লাস এইটে, ঠিক আছে? তোমরা যেহেতু আগামী বছর ক্লাস এইটে উঠবো ভাইয়া, সো এইটে ক্লাস এইটেও আছে। সো বুঝতে পারতেছো, বেসিক বা জানার আগ্রহটা কিন্তু শুরু থেকেই রাখতে হবে। ওকে, তাহলে চলো আমরা শুরু করছি। আমাদের প্রাত্যহিক অর্থাৎ প্রতিদিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমরা বায়ু, পানি, লোহা, খাদ্যদ্রব্য, বই পুস্তক, চক ইত্যাদি নানা রকম জিনিস বা পদার্থ ব্যবহার করে থাকি। এই যে আমরা বায়ু, পানি, লোহা, খাদ্যদ্রব্য, বই পুস্তক, চক ইত্যাদির কথা বলেছি না, এগুলো কিন্তু কি বলতো এক একটি পদার্থ। এদের মধ্যে কোনোটি মৌলিক পদার্থ, আবার কোনোটি দেখো মৌলিক পদার্থ, আবার যৌগিক পদার্থ, আবার কোনোটি বিভিন্ন পদার্থের মিশ্রণ। তাহলে পদার্থ কয় প্রকার? পদার্থ হচ্ছে তোমাদের দুই প্রকার। এই যে আমি এখানে একটু লিখি সাইডে, পদার্থ কয় প্রকার? পদার্থ হচ্ছে দুই প্রকার। এক, মৌলিক মৌলিক পদার্থ। দুই, যৌগিক যৌগিক পদার্থ। এখন এখন মৌলিক পদার্থ কি, তাই না? তোমাদের প্রশ্ন আসতে পারে যে মৌলিক পদার্থ আসলে কি। এখন মৌলিক পদার্থ মানে হলো যে পদার্থ ছাড়া, হ্যাঁ, যে পদার্থকে বাংলায় সেই পদার্থের অংশ ছাড়া কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলা হয়। যেমনটা দেখো, তুমি গোল্ড নিতে পারো, ঠিক আছে? এটাকে পারমাণবিক যদি আমরা অ্যাজিডি লিখতে পারি, গোল্ড, ঠিক আছে? মানে তো স্বর্ণকে বিশ্লেষণ করলে বা স্বর্ণকে ভাঙলে আমরা স্বর্ণ ছাড়া আর কিছু পাবো না, ঠিক আছে? এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। তোমরা ম্যাথে পড়ছো না যে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা? মৌলিক সংখ্যা মানে কি, যে সংখ্যাকে এক দিয়ে একবার ভাগ করা যায়, আমরা সেগুলোকে কি বলে থাকি বলতো? মৌলিক পদার্থ বলে থাকি। তাহলে যৌগিক পদার্থকে যে সংখ্যাকে ধরো ভাঙলে আমরা ওই সংখ্যাটি ছাড়া আমরা আরও অনেক সংখ্যা পাওয়া যায় বা পাই, সেগুলোকে কি বলে থাকি বলতো? সেগুলোকে আমরা যৌগিক পদার্থ, যৌগিক সংখ্যা বলে থাকি। ঠিক একদম সিমিলার, মৌলিক এবং যৌগিক পদার্থটাও ঠিক সেরকম। এবার আসো আমরা নিচে একটু যাই। আচ্ছা, দেখো, পদার্থের উপাদান। পদার্থের কি বলতো? উপাদান। আমাদের চারপাশে সব সময় কোনো না কোনো পদার্থ আমরা কি দেখতে পাই। যেমন বই খাতা, রাইট? তারপর হচ্ছে চেয়ার, টেবিল, পানি, বাতাস ইত্যাদি। সো এইগুলোর কোনোটি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা হাত মুখ ধোয়াই কাজে পানি ব্যবহার করে থাকি। এই পানি একটি পদার্থ। একইভাবে চক, চিনি, লবণ, লোহা, তামা ইত্যাদি সবই কিন্তু কি বলতো? পদার্থ। এসব পদার্থের উপাদান কি বা এরা আসলে কি দিয়ে তৈরি হয়, চলো আমরা একটু দেখার চেষ্টা করি। সো পদার্থের ভিন্নতার কারণ কি? পদার্থের ভিন্নতার প্রধান কারণ হলো এর উপাদান। এর কি বলতো? উপাদানকে বলা হয় কনস্টিটিউয়েন্ট। সো এছাড়া পদার্থের গঠন স্ট্রাকচারের উপর এদের ধর্ম আসলে কি বলে নির্ভর করে। এক এক পদার্থের উপাদান গঠন এক এক রকম হয়ে বলে তাকে বলে, তো তারাও দেখতে ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। সো আসলে ধর্ম অনুযায়ী ভিন্ন ভিন্ন পদার্থ ভিন্ন ভিন্ন কাজে ব্যবহৃত হয়। তাহলে অপশান দিতে পারে তোমাদের, কি অনুযায়ী ভিন্ন ভিন্ন পদার্থ ভিন্ন ভিন্ন কাজে ব্যবহৃত হয়।
এবার আমাদের বহুল ব্যবহৃত কয়েকটি পদার্থ কি দিয়ে তৈরি হয় তা চলো দেখা যাক। প্রথমে লোহা ও তামার কথাটি আমরা ধরি। সো আমাদের খেয়াল করো, আমাদের লোহা বিভিন্ন কাজে ব্যবহার করি। এক টুকরো লোহা মূলত ছোট ছোট লোহার কণা দিয়ে কি হয় বলতো তৈরি হয়। তো তামার ক্ষেত্র তাই, তাহলে এক টুকরো তামার মধ্যে ছোট ছোট তামার কণা দিয়ে তৈরি হয় বলে আমরা এটাকে তামা বলতে পারি। ঠিক আছে, এই কথাটুকু বলছে। আচ্ছা, দেখো এটাকে বলা হয় Fe, এটাকে বলা হয় Fe, এটাকে বলা হয়, এগুলো হচ্ছে আয়রন। এটা কি 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 বলে বলছো? এটা হচ্ছে আয়রন। আয়রন, এই যে আমরা লোহা বলছি না, অর্থাৎ যদি আমরা এটার বাণিজ্যিক যদি কথা বলি, এটাকে বলা হয় লোহা। Fe মানে কি? Fe মানে হচ্ছে লোহা, আর এটা মানে কি কপার। Cu মানে কি বলতো? কপার। আমরা অক্সিজেনের কথা বলি, তোমরা যেহেতু ছোট ছোট এখনো, তোমরা একটু মুখস্থ রাখো। সো অক্সিজেন গ্যাস, এইটা হচ্ছে অক্সিজেন গ্যাস। কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি? CO2। একটু আমি জানি তোমরা আজকে ক্লাস থেকে অনেক কিছু শিখতে পারবা, ঠিক আছে? জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসটুকু দেখার চেষ্টা করবা। সো এইগুলো হচ্ছে কি আমাদের সুন্দর করে এখানে বলছে, চিত্র 6.1, লোহা ও তামার ক্ষুদ্র কণাসমূহ নিয়মিত সজ্জায় রয়েছে। খেয়াল করো। সো লোহা ও তামা যে সকল পদার্থ, খেয়াল করো, যে সকল পদার্থ একটি মাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে আমরা বলে থাকি কি? মৌলিক পদার্থ বলে থাকি। লোহা ও তামার মতো আমাদের পরিচিত হাইড্রোজেন এবং অক্সিজেন। হাইড্রোজেন মানে কি? এইচ। হাইড্রোজেন মানে কত? হাইড্রোজেন মানে হলো এইচ। একটু মাথা রাখবা, হাইড্রোজেন মানে কি? হাইড্রোজেন মানে হচ্ছে এস, অক্সিজেন মানে কি? অক্সিজেন মানে হচ্ছে ও। সো এটি একটি উপাদান দিয়ে তৈরি এবং এরা আসলে মৌলিক পদার্থ। তাহলে মৌলিক পদার্থ আমরা কিন্তু কয়টা পেলাম? 4টা পেলাম। সেগুলো কি কি? লোহা, তামা, হ্যাঁ, তামা মানে হচ্ছে কপার আর কি। সো হাইড্রোজেন, অক্সিজেন, এরা একটি করে উপাদান দিয়ে তৈরি, তাই এদেরকে কি বলা হয়? মৌলিক পদার্থ বলা হয়। আচ্ছা, সো আমাদের দৈনন্দিন জীবনে দুটি আত্মবশ্যকীয় পদার্থ হলো লবণ এবং চিনি। খেয়াল করো, লবণ এবং কি চিনি বলতে আবশ্যকীয় পদার্থ হলো লবণ এবং চিনি। লবণ হলো সোডিয়াম এবং ক্লোরিনের নামে দুই রকমের উপাদান দিয়ে পদার্থ। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা সোডিয়াম চিনি না, সোডিয়ামকে বলা হয় Na, আর ক্লোরিনকে বলা হয় Cl। একটু লিখে ফেলবা বইয়ের, তোমরা বইয়ের মাঝখানে, আমি আশা করছি তোমরা বই নিয়ে পড়তে বসছো। তাহলে লবণ কি বলতো? লবণ হলো সোডিয়াম ও ক্লোরিনের নামে দুই রকমের উপাদানের দিয়ে একটি পদার্থ, রাইট? সো আর চিনি হলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন নামে তিনটি ভিন্ন উপাদান দিয়ে তৈরি। তাহলে চিনি কি বলতো? চিনি হলো কার্বন। আমরা একটু লিখি যে সুগার, যদি লিখি আমরা সুগার, সো সুগার, সো সুগার দিয়ে আমরা যদি লিখি কার্বন, তারপর হচ্ছে হাইড্রোজেন থাকবে এবং অক্সিজেন থাকবে। তাহলে লবণ মানে হচ্ছে সল্ট, ঠিক আছে? সল্টের মধ্যে কি থাকবে? সল্টের মধ্যে আমার কি আছে? ক্লোরিন এবং সোডিয়াম। তাহলে সুগার মধ্যে কী কী থাকে? কার্বন ডাইঅক্সাইড থাকে, তারপর হাইড্রোজেন থাকে, গ্যাস থাকে। আমরা যদি লবণকে, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড কি বলতো, এদের যদি আমরা মিক্স করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো বলতো? সরি, সো সোডিয়াম ক্লোরাইড পাবো। কি পাবো বলতো? সোডিয়াম ক্লোরাইড। এটাই বলছে, সোডিয়াম ক্লোরাইডকে ভাঙতে থাকি, তবে প্রথমে লবণের বড় দানা থেকে ছোট 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 ক্ষুদ্রের মধ্যে কী হবে বলতো? পরিণত হবে। প্রাপ্ত ছোট দানাগুলো আরও ক্ষুদ্র দানা এবং এক পর্যায়ে একেবারে ক্ষুদ্রতম দানায় পরিণত হবে, যেটা আমরা কালো চোখে দেখতে পাওয়া যাবে না। যদিও এটি লবণের একটি অতি ক্ষুদ্রতম অংশ, সেখানে একটি মাত্র সোডিয়াম ক্লোরাইড পাওয়া যাবে। দেখো, ক্ষুদ্র হতে হতে আমরা যদি একটু ভিজুয়ালাইজেশন, ধরো এটা একটা লবণের টুকরো, এটা ছোটো হতে 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 এমন ছোটো হয়ে গেছে, এমন ছোটো হয়ে গেছে, মানে যেটা কালো চোখে দেখা যায় না, ঠিক আছে? এই কালো চোখে দেখা যাচ্ছে না। এখানেও কি থাকবে বলো তো? এখানেও থাকবে আমার যে সোডিয়াম ক্লোরাইড থাকবে। কেন? কারণ এই একটি বড় অংশ থেকে, খেয়াল করো কই, এই বড় অংশ, এইটাও কিন্তু বড় অংশ ছিল, হ্যাঁ, একটা সোডিয়াম ক্লোরাইডের বড় অংশ থেকে ছোটো হতে 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 এমন পর্যায়ে চলে আসছে যে লবণের ক্ষুদ্র ক্ষুদ্র অংশটিও, সেটিও একটা কী বলতো? সোডিয়াম ক্লোরাইড। সো পাবো। সো প্রাপ্ত যদি দানাগুলো আরও ক্ষুদ্র দানা বা এক পর্যায়ে, সেটা আমরা আর দেখতে পাবো না। আচ্ছা, এখান থেকে মনে হয় আমরা একটু স্কিপ ওদিকে চলে গেছি। এই অংশ বাংলে দুই ভাগে বিভক্ত হবে, সেটা সোডিয়াম এবং ক্লোরিন। এটাকে বাংলায় আমরা কি পাবো? আমরা পাবো সোডিয়াম, একটা সোডিয়াম পাবো, আবার পাবো কি? আমরা পাবো ক্লোরিন।
সোডিয়াম পাবো, একটা সোডিয়াম পাবো, একটা কী পাবো, ক্লোরিন। আচ্ছা জাস্ট 10 সেকেন্ড। ওকে, অর্থাৎ দুটি ভিন্ন উপাদান পাওয়া যাচ্ছে। এখন আমরা বুঝতে পারছি তাহলে যৌগিক পদার্থটা কি, আমরা কিন্তু মৌলিক পদার্থ পড়েছিলাম, এখন আমরা যৌগিক পদার্থ বুঝতে পারার চেষ্টা করতেছি। এই দেখো দুইটি উপাদান, সোডিয়াম এবং ক্লোরাইড মানে যেটা ক্লোরিন বলে। আমরা সোডিয়ামে যদি একটু চিন্তা করি, ধর এটা সোডিয়ামের বক্স এবং এটা ক্লোরিনের বক্স, রাইট? এই সোডিয়ামকে ভাঙলে শুধু কী পাবো বলতো, আমি সোডিয়ামে পাবো, ঠিক আছে, এ অর্থাৎ সোডিয়াম। এই ক্লোরিনটাকে ভাঙলে কী পাবো বলো তো, আমি ক্লোরিনই পাবো। তার মানে সোডিয়ামও একটি মৌলিক পদার্থ, ক্লোরিন একটি মৌলিক পদার্থ। তাহলে দেখো মৌলিক পদার্থ যুগ মৌলিক পদার্থ, তাহলে কি তৈরি হচ্ছে আমার, যৌগিক পদার্থ তৈরি হয়। সো বুঝতে পারছো? আশা করছি তোমরা সেটা বুঝতে পারছো। তাহলে সোডিয়ামও একটা কি বলতো মৌলিক পদার্থ, ক্লোরিনও আমার একটি কি মৌলিক পদার্থ। তো তারা যুক্ত হয়ে, নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটি যৌগ গঠন করেছে। সেই যৌগটির নাম কি, লবণ, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। এবং আমরা দিন শেষে, একদম সব শেষে, এন্ড অফ দ্য স্টোরি যদি বলি, তাহলে আমরা দুটি ভিন্ন উপাদান পাবো। সেটা কি, একটা হচ্ছে সোডিয়াম, একটা ক্লোরিন। দুটি যে ভিন্ন উপাদান পাবো তারা আবার কি বলতো মৌলিক, তারা আবার কি পদার্থ, মৌলিক পদার্থ। এইটুকু বুঝতে পারছো কিনা? এই যে এতগুলো কথা বলছি জাস্ট শুধু এই কথাগুলো বোঝার জন্য, ঠিক আছে? আচ্ছা, আশা করছি তোমরা বুঝতে পারছো। একইভাবে একইভাবে চিনিকে বাংলে আমরা কি কী পাবো বলছিলাম, আমরা চিনিকে বাংলে পাবো আমরা কার্বন, তারপর পাবো হচ্ছে হাইড্রোজেন, তারপর পাবো অক্সিজেন। অর্থাৎ এই তিনটি উপাদান বা মৌলিক পদার্থ পাবো। এবং কার্বনকে তুমি যদি ভাঙো তাহলে কার্বনই পাবা, রাইট? সো হাইড্রোজেনকে তুমি যদি ভাঙো তাহলে কি পাবো স্যার, আমরা হাইড্রোজেনই পাবো। অক্সিজেনকে যদি ভাঙি তাহলে স্যার কি পাবো, আমরা পাবো অক্সিজেন। তাহলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটে কিন্তু এক একটা মৌলিক পদার্থ। তারা এই মৌলিক পদার্থ যুক্ত হয়ে কি হয়, চিনি। এখন তোমাদের মনে আসতে পারে, স্যার আপনি তো আমাদের লবণ দেখালেন, বাট চিনির, আমাদের যে চিনি, দেখো চিনির সংখ্যাটাকে CH12 এবং O6, এটাকে চিনির সংকেত। অর্থাৎ তোমরা যারা হচ্ছে ভবিষ্যতে বিজ্ঞান বা সায়েন্সে পড়াশোনা করবা, তোমরা এগুলো জানবা, ঠিক আছে? যারা হচ্ছে কেমিস্ট্রি নিয়ে রিসার্চ বলবা বা পড়াশোনা আর একটু হায়ার লেভেলে করবা, তারা এগুলোকে জানবা, ঠিক আছে? যদিও বা এটা হচ্ছে, এই পার্টটুকু হচ্ছে যদিও বা একটা পদার্থবিজ্ঞানের একটি অংশ। যাক, আমরা ওদিকে যাচ্ছি না, তোমরা এখন ছোটো মানুষ, তো আরেকটু বড় হও, ঠিক আছে? তোমাদের ভাই আপুদের পড়াচ্ছি। সো যদি তোমাদের ভালো লাগে থাকে, অবশ্যই তোমরা হচ্ছে এই গ্রুপটাতে আসবে, অর্থাৎ সায়েন্স গ্রুপে আসবে, খুবই মজার আছে কিন্তু এখানে। আচ্ছা, ওদিকে যাচ্ছি না, একটু খেয়াল করো। লবণ ও চিনির মতো যেসব পদার্থ একের অধিক ভিন্নধর্মী উপাদান বা মৌলিক পদার্থ দিয়ে তৈরি, তাদেরকে যৌগিক পদার্থ বলা হয়। এখানে অনেক কিছু বলছি, তুমি একদম শেষ আমার কথাটা শোনো, জাস্ট 10 সেকেন্ড। যে এক বা একাধিক বা দুই বা ততোধিক মৌলিক পদার্থ দিয়ে যেই যৌগ গঠিত হয়, খেয়াল কর, আবারও বলছি, পারলে লিখে রাখো। দুই বা ততোধিক মৌলিক উপাদান বা মৌলিক পদার্থ দিয়ে তৈরিকৃত যৌগকে কি বলা হয় বলতো, যৌগিক পদার্থ বলা হয়। ওকে, সো আশা করছি তুমি এটা পারবা। এবার একটু দেখো, লোহায় মরিচা ধরার কথা আমরা আমরা অনেকেই কিন্তু জানি, আর অনেকে কিন্তু জানি না। চলো আমরা এটা একটু ব্রেকডাউন করব আজকে। সো ধূসর কি বলতো, ধূসর কালচে রঙের লোহার তৈরি। ধূসর, আমার এখানে দেখি ফ্রন্টে আছে কিনা, রাইট, এরকম, হ্যাঁ, রাইট। একটা লোহাতে কিন্তু এরকম কিছু কি ধরো ধূসর কালো রং, ধর এগুলো মরিচিকা। এগুলো কি বলতো, এগুলো হচ্ছে মরিচিকা, ঠিক আছে? এগুলোকে কি বলবো আমরা, মরিচিকা হিসেবে ধরে নিব, রাইট? আশা করছি এগুলো ধরে নিব। সো এগুলোকে কি বলবো আমরা, মরিচিকা, মরিচিকা, রাইট? ওকে, ফাইন। সো ধূসর কালচে রঙের লোহার তৈরি রড, এটা একটা কি বলতো, আমরা একটা রড নিব এবং এখানে মরিচিকা পড়েছে। এখানে আসলে একটি মৌলিক পদার্থ, অর্থাৎ লোহা, যেটার রাসায়নিক নাম হচ্ছে Fe, আয়রন।
জলীয় বাষ্পের উপস্থিতিতে অপর একটি মৌলিক পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মাধ্যমে মরিচিকা সৃষ্টি হয়। তোমরা বুঝো না, রাইট? সো একটু তোমাদের দেখাই, খেয়াল করো। আমাদের আয়রনের সাথে তোমার অক্সিজেন কি করবে বলতো? বিক্রিয়া করবে। কিন্তু প্রভাবক অর্থাৎ বিক্রিয়াটিতে জলীয় বাষ্পের কথা বলছে। আমরা জলীয় বাষ্প মানে এখানে পানি হিসেবে কাউন্ট করব। কী হিসেবে কাউন্ট করব? কাউন্ট করব। তো সেই ক্ষেত্রে খেয়াল করো, এখানে একটা মরিচিকা উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে বলতো? মরিচিকা উৎপন্ন, যেখানে আমরা হাইড্রোজেন থাকবে, যেটাকে আমরা বলি FeOH2। ঠিক আছে, যদিও এটা তোমাদের বইতে নাই। আচ্ছা, আমি এটা একটু মুছে ফেলি এখানে। ওকে, তাহলে দেখো এখানে কোথায় যেন, হ্যাঁ, অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মাধ্যমে মরিচার কি হয়? সৃষ্টি করে। তো যদিও বা এখানে তোমাদের যোজনের কথা যদি বলে, আয়রনের যোজনী কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে 2 এবং 3। ঠিক আছে, এটা তোমার ডিপেন্ড করবে তুমি বিক্রিয়াটা কীভাবে নিচ্ছ। আচ্ছা, যদি বা তোমাদের এগুলো যেহেতু নাই, তোমরা একটু আপাতত জাস্ট একটু জেনে রাখো। তাহলে এই কথা নিঃসন্দেহে বলা যায় যে 2 বা ততোধিক মৌলিক পদার্থ মিলে একটি যৌগিক পদার্থ আসলে কী করে বলতো? তৈরি করে। দেখো, আয়রন একটা মৌলিক পদার্থ, অক্সিজেন একটা কী বলতো? মৌলিক পদার্থ। এই দুটি মৌলিক পদার্থ মিলে আমাদের একটি কী হয়েছে বলতো? যৌগিক পদার্থ তৈরি হয়েছে। যৌগিক পদার্থ কী হয়েছে বলতো? তৈরি হয়েছে। আচ্ছা, যেমনটা দেখো তোমাদের বইতে কিন্তু আর একটা মিশ্রণ পদার্থ নিয়ে দিয়েছে। সেটা হচ্ছে কি, দেখো যে একটি গ্লাসে পানি নিয়ে তাতে সামান্য পরিমাণে একটু লবণ যোগ করবো এবং নাড়া দাও। লবণ ও পানির এই মিশ্রণ, যেখানে একের অধিক পদার্থ তোমার বিদ্যমান, তাকে মিশ্র পদার্থ বলে। খেয়াল করো, আমি একটু তোমাকে মিশ্র পদার্থটা একটু তোমাকে বেঁধে দিই। অর্থাৎ মিশ্র পদার্থ মানে হলো যৌগিক, মানে একটি যৌগিক পদার্থ, যোগ আরও একটি যৌগিক পদার্থ। ঠিক আছে, একদম সিম্পলভাবে আমরা যৌগিক পদার্থ কি শিখেছিলাম? একটি মৌলিক, শুধু একটি কেন, অনেকগুলো মৌলিক হতে পারে। 2 বা ততোধিক মৌলিক পদার্থ মিলে যে উপাদান বা যৌগ গঠন করে তাকে যৌগিক পদার্থ বলে। আর মিশ্র পদার্থ কাকে বলে? এক বা একাধিক যৌগিক পদার্থ, এক বা একাধিক বলা যাবে না, এখানে 2 বা ততোধিক যৌগিক পদার্থ মিলে যে উপাদান তৈরি করে তাকে আমরা মিশ্র পদার্থ বলে থাকি। যেমনটা দেখো, আমরা বায়ুর মধ্যে কি কি পাই? এই যে দেখো, বায়ুর মধ্যে আমরা কি কি পাচ্ছি? দেখো, নাইট্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প সহ অন্যান্য পদার্থ থাকে। তাহলে একটু লক্ষণীয় ব্যাপারটা হচ্ছে, বায়ু এমন একটি মিশ্র পদার্থ যেখানে মৌলিক যৌগিক উভয় কিন্তু থাকে। খেয়াল করো, নাইট্রোজেন আমার Na, অক্সিজেন ও জলীয় বাষ্প মানে কি? H2O। তাহলে দেখো, আমার এখানে মৌলিক পদার্থও আছে, হ্যাঁ, আবার যৌগিক পদার্থ আছে। তাহলে মিশ্র পদার্থের মধ্যে শুধু যে যৌগিক পদার্থ থাকবে তার কোনো কি নাই বলতো? কথা নেই। কিন্তু এখানে মৌলিক পদার্থ কি থাকতে পারে। সো আশা করছি আমরা এটা বুঝতে পারছি। সো আবার লবণ পানি মিশ্রণে উপস্থিত লবণ ও পানি দুটি আসলে কি পদার্থ বলতো? যৌগিক পদার্থ। ঠিক আছে, আচ্ছা, আমরা এতক্ষণ ধরে হচ্ছে অনেক কথাবার্তা বলছি, রাইট? সো অনেক কথাবার্তা বলছি, আমরা একটু দেখি। আমি কিন্তু বারবার বলছি, এই চ্যাপ্টার খুবই গুরুত্বপূর্ণ ভাই, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। ইয়েস। এবার আসো, আমরা হচ্ছে কিছু কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন আমরা জানি। এগুলো হচ্ছে ইনফরমেশন, তথ্য। ঠিক আছে, অর্থাৎ ডাটা, আমরা কিছু ডাটা জানার চেষ্টা করবো। সো আই গেস, চলো, আশা করছি তোমাদের এটা ভালো লাগবে। আগের পাঠে আমরা জেনেছি মৌলিক এবং যৌগিক পদার্থ যথাক্রমে ভাঙতে ভাঙতে একটা পর্যায়ে চলে আসে। ঠিক আছে, এই একটি ক্ষুদ্রতম কণায় পরিণত হয়। এই ক্ষুদ্রতম কণার বিষয়ে বিভিন্ন সময় বিজ্ঞানিক ও দার্শনিক নানা রকম মতবাদ ব্যক্ত করেছেন। সো গ্রিক দার্শনিক, মাথা রাখবা, কে? গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, কে? খ্রিস্টপূর্ব 400 অব্দে, সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতমের কণা নিয়ে মতবাদ তিনি প্রদান করেন। তার মতে সকল পদার্থে ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য, অর্থাৎ একটি বড়, হ্যাঁ, একটা বড় একটা উপাদান নিলে এটাকে ভাঙতে এমন একটা ছোটো একটা পদার্থে নিয়ে আসছি। এটাকে বলা হয়, আমরা বলি এটাকে বলা হয় অ্যাটম। ঠিক আছে, এটাকে কি বলে? অ্যাটম। অর্থাৎ দেখো, সকল পদার্থ কি বলতো? অবিভাজ্য। মানে অ্যাটম মানে যেখানে অবিভাজ্য, তার মানে এই ছোট্ট কণাটা আর বিভাজিত হবে না। এই জন্য এটাকে বলা হয় সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য। আচ্ছা, এখানে সুন্দর করে বলে দিছে, এই ক্ষুদ্রতম কণাটার নাম কি দিছে? পরমাণু বা অ্যাটম। পরমাণু বা কি বলতো? অ্যাটম।
সো অ্যাটম কথাটি তিনি দিয়েছিলেন গ্রিক শব্দ অ্যাটমস থেকে, যার অর্থ হলো অবিভাজ্য, অর্থাৎ এই অ্যাটম বা পরমাণুকে আর ভাঙা যায় না, কিন্তু যায়। আমরা পরবর্তীতে একটু জানতে চেষ্টা করব। দেখো তার সমসাময়িক অর্থাৎ তার সময়ে আরও দুজন দার্শনিক, যেমন হচ্ছে প্লুটো এবং এরিস্টল, ঠিক আছে। প্লুটো এবং এরিস্টল তার মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন যে না, যে তুমি যে অ্যাটম, হ্যাঁ তুমি যে অ্যাটম নাম দিয়েছো এটাকে কিন্তু আরও ভাঙা যায়। দেখো যেমন এরিস্টলের মতে পদার্থসমূহ অবিচ্ছিন্ন, অর্থাৎ অবিচ্ছিন্ন মানে হচ্ছে এদের মধ্যে শৃঙ্খলা নাই। সো ভাঙনের কোনো সীমা আসলে নেই, অর্থাৎ যতই ভাঙা হোক না কেন পদার্থের কণা ক্ষুদ্র হতেই থাকবে, অর্থাৎ এটা ইনফিনিটি, রাইট। সো এটা ইনফিনিটি অর্থাৎ এটা চলতেই থাকবে, সেরকম একটি কথা বলছে। তারপরে দেখো 1803 সালে, এমসিকিউর জন্য মাথা রাখবা, 1803 সালে জন ডাল্টন, কে বলতো, জন ডাল্টন নামে ইংরেজ বিজ্ঞানী পরীক্ষালব্ধ তত্ত্বের উপর ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে তিনি মতবাদ দিয়েছিলেন। তিনি কি দিয়েছিলেন দেখো, তিনি কিছু মতবাদ দিয়েছিলেন, সেগুলো আমরা পড়ার চেষ্টা করি। দেখো মৌলিক পদার্থসমূহ পরমাণু, পরমাণু নামক ক্ষুদ্র কোনো কণা দ্বারা গঠিত। এই যে ক্ষুদ্র কণা 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 বলতেছি, এগুলো একটি নাম দিয়েছেন তিনি, সেটার নাম দিয়েছেন কি বলতো, পরমাণু। 2 নাম্বারটা দেখো, একটি মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু একই রকম। মাথা রাখবা, একটি মৌলের, খেয়াল করে, একটি মৌলের বা মৌলিক পদার্থের সকল পরমাণু কিন্তু একই রকম। আমি বুঝি নাই ভাইয়া। এখন আমি যদি বলি অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন একটা কি বলতো, মৌল। অক্সিজেন একটা কি, অক্সিজেন একটা হচ্ছে মৌল। এই মৌলটা যদি আমি ভাঙি শুধু অক্সিজেনই পাবো। কী পাবো বলতো, অক্সিজেন। যদি ধরো আমরা হাইড্রোজেন নিলাম, হাইড্রোজেনকে ভাঙলে আমরা কী পাবো, হাইড্রোজেন, হাইড্রোজেন, হ্যাঁ হাইড্রোজেন। অর্থাৎ বলেছে একটি মৌল বা মৌলিক পদার্থের সকল পরমাণু কিন্তু কি বলতো একই রকম হবে। এখান থেকে তুমি কিন্তু কখনো দেখো, আমরা এখান থেকে কখনো কিন্তু নাইট্রোজেন পাবো না, ঠিক আছে। এখান থেকে কী পাবো না বলতো, নাইট্রোজেন পাবো না, যেমন আমরা এখানে অক্সিজেন পাবো না। তাহলে কী পাবো, হাইড্রোজেন থেকে আমরা হাইড্রোজেনই পাবো, এই কথাটাই কিন্তু বলছে এখানে। তারপর যে একটি মৌলের সকল পরমাণুর আকার, ভর, রাসায়নিক ভর একই রকম হবে, ঠিক সেরকম যেমন এই হাইড্রোজেনটা ভর কী হবে, একই হবে, এইটারও কী হবে, একই হবে। কেন, কারণ এদেরও একটাই তো মৌল, তাই না। এই মৌল থেকেই কিন্তু এই পরমাণুগুলো আসছে। ওকে, যেমন তুমি যদি একটা ইটের হচ্ছে কি নাও, টুকরো নাও, এই ইটের টুকরোকে পিষানো হলে তো কী পাবে, ইটের টুকরানো তো পাবা, তাই না। সো এটাই বলছে, মানে রিসার্কেল আর কি। সো 3 নাম্বারটা দেখো, আমরা দুইটা পড়ে ফেলছি। সো 3 নাম্বারটা কে বলছে, যে একটি মৌলের পরমাণুসমূহ অপর মৌলের পরমাণুসমূহ হতে ভিন্ন হবে, অবশ্যই ভিন্ন হবে। দেখো তো এখানে হাইড্রোজেন না, এই মৌলটা অর্থাৎ হাইড্রোজেন মৌলের সাথে দেখো হাইড্রোজেন বের হয়েছে, এই অক্সিজেন মৌল থেকে কী বের হয়েছে, অক্সিজেন বের হয়েছে। সো এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কি মিল আছে, নাই তো। ঠিক 3 নাম্বারটাই এইটুকু বলছে। 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারটা কি বলছে, যে যৌগিক পদার্থসমূহ একের অধিক মৌলিক পদার্থ দিয়ে গঠিত। মাথা রাখবা, আমি কিন্তু বারবার বলছি, যৌগিক পদার্থের মধ্যে অনেকগুলো মৌলিক পদার্থ থাকে। যেমন আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের কথা বলি, এটা একটা যৌগিক পদার্থ, তাহলে এটা পানি কী পাবো, আমরা সোডিয়াম ক্লোরাইড পাবো। পানি বলো, আমরা সচরাচর যে পানিটুকু খাই, এটাকে বাংলা কী পাবো দেখো তো, আমরা হাইড্রোজেন এবং ওএস, এটাকে হাইড্রো অক্সাইড বলা হয়। হাইড্রোজেন এবং ওএস এটাকে কী বলা হয়, হাইড্রো অক্সাইড পাবো, পাচ্ছি না, ইয়েস। 5 নাম্বারটা কি বলছে দেখবে, এটা তোমাদের প্রশ্নে আসছে, সৃজনশীল অর্থাৎ সিকিউতে আসবে, এটা মাথা রাখবে সবসময়, এগুলোকে তোমাকে লিখতে দিতে পারে বা শর্ট কোয়েশ্চেনও দিতে পারে। সো একটি রাসায়নিক বিক্রিয়ার পরমাণু সমূহের সৃষ্টি বা ধ্বংস আসলে হয় না, তার মানে শক্তির, মাথা রাখবা, শক্তি আসলে কি হয় না বলতো, শক্তি শক্তি সৃষ্টি বা এবং কি হয় না, ধ্বংস আসলে হয় না, এইভাবে মাথা রাখবা, কিন্তু পরিবর্তন হয়, ঠিক আছে। আচ্ছা, সো আশা করছি তোমাদেরকে আমি 1 থেকে 3 পার্টটুকু বোঝাতে পেরেছি। এবার আসো আরও একটা মজার পার্ট, ঠিক আছে, মানে আরও একটা মজার পার্ট, সেটা হচ্ছে কি, যে পরমাণু এবং অণু, পরমাণু এবং কি বলতো, অণু। চলো একটু ব্রেক ডাউন করার চেষ্টা করি। আমরা ডাল্টনের মতবাদ থেকে জানলাম যে পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, পদার্থ কি বলতো, ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। তাহলে এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাকে আমরা কি বলতেছি, অ্যাটম বা পরমাণু, রাইট। ওকে, সো এটাকে কি বলা হয়, এটাকে পরমাণু বা অ্যাটম বলা হয়। তবে তবে
পরমাণুর সাধারণত স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারে না। এটুকু বুঝতে পারছো? অর্থাৎ পরমাণু যেহেতু আছে, এটা কারো না কারোর সাথে কি করবে বলতো, ইলেকট্রন ট্রান্সফার করতে পারে বা ডোনেটও করতে পারে। সো এরকম একটা সামথিং, সে কিছু একটা কাজ করে ফেলবে, এটাই বলছে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। সো এরা একে অন্যের সাথে যুক্ত হয়ে আসলে কি গঠন করে বলতো, অণু গঠন করে। সো অণুরা কিন্তু আবার মুক্ত অবস্থায় থাকতে পারে। এখান থেকে আমরা দুটি তথ্য পেলাম, সেটা হচ্ছে কি পরমাণু আসলে স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারে না, কিন্তু কে থাকতে পারে, অণুরা কিন্তু মুক্ত বা স্বাধীন অবস্থা থাকতে পারে। আমি যদি তোমাদেরকে একটু চিত্রের মাধ্যমে দেখাই, যেমন এই চিত্র ধরো অক্সিজেন অণু, আমরা অক্সিজেন আমরা কি ধরো, এটা হচ্ছে একটা ও এবং এটাও একটা কি বলতো ও। আমরা অক্সিজেন অণুটা আমরা এভাবে লিখতে পারি, ও টু লেখে। আসলে সাধারণতভাবে আমরা অক্সিজেন অণুটা ও টুই লিখি। বুঝতে পারছো ভাইয়া? সো আশা করছি আমার ছোট্ট ছোট্ট স্টুডেন্টরা বুঝতে পারছো, রাইট? সো এখানে দেখো, এই যে এটা একটা অক্সিজেন, এটাও একটা কেবল অক্সিজেন। এখন এটা একটা গ্যাসে পরিণত হয়েছে। কিসে পরিণত হয়েছে? গ্যাসে পরিণত হয়েছে। ঠিক আছে, ওকে ফাইন। আশা করছি আমরা বুঝতে পারছি। এইটুকু কথা বলছে আর কি। তারপরে একটু দেখো আমরা এখানে এবার একটি যৌগিক পদার্থ যেমন পানির কণা বিবেচনা করি। সো পানির কণা বিবেচনা করি, সো একটি পাত্রে কয়েক ফোঁটা পানি নিয়ে একে অপরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হলো। ধরো এখানে একটা হাইড্রোজেন, হ্যাঁ, এখানে একটা হাইড্রোজেন, একটা হচ্ছে OH, ঠিক আছে, একটা হাইড্রোজেন, তারপর একটা হচ্ছে কি OH, এগুলো একটা অক্সিজেন, একটা হচ্ছে OH। যদিও বা এখানে অনেক চার্জের কথা আছে, আমি তোমাদেরকে তারপরে এগুলো তোমাদের বড় ক্লাস হলে আমি তোমাদেরকে আরেকটু বোঝাবো। যেহেতু তোমরা এখন ছোটো মানুষ, তোমরা হচ্ছে এতটুকু হচ্ছে এনাফ নাও। এগুলো একটা কী বলতো, একটা বক্সের মধ্যে কী নিলাম বলতো, পানি নিলাম। সো পানিটাকে বাংলা আমরা কী পাবো, H2O থেকে H পাবো, এবং কী পাবো, আমাদের OH, এটাকে আয়রন, সরি আয়ন, -N, এটা পজিটিভ আয়ন। পাচ্ছি কিনা দেখো তো। ধরা যাক এক পর্যায়ে আমরা ছোট একটি পানিকণা পাবো, সেই এই পুরাকে অসংখ্য কণা সৃষ্টি করব। মনে করো এইটাকে বাংলা আমরা হচ্ছে এখানে কি পেলাম, এইটাকে ভেঙে আমরা আরও, অর্থাৎ এই ছোট পানির কণাটাকে ভেঙে আমরা আরও কি পেলাম বলতো, ছোট ছোট পানির কণা পেলাম। এটুকু কথা বলছে। সো এক পর্যায়ে হয়তো আমরা একটি মাত্র পানির কণা পাবো, যেই কণাতে পানির বৈশিষ্ট্য বজায় থাকবে। এই ক্ষুদ্র কণাটি হলো পানির অণু, তার মানে ছোটো ছোটো হতে হতে আরও। এখন পানির অণু একটি মুক্ত অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে বলতো, মুক্ত অবস্থায় থাকবে। এটুকু তো আমরা বুঝে আসছি। এখন তোমাদেরকে যে উপরে যে চিত্রটা বোঝাচ্ছি না, সেটাই হলো এই চিত্রটাই। দেখো আমরা আরেকটু দেখো। আচ্ছা, সো একটি পানির অণুকে ভাঙলে আরও ক্ষুদ্র কণা পাওয়া যায়। আর কি পাওয়া যায়? ক্ষুদ্র কণা পাওয়া যায়। তবে সেগুলো স্বাধীনভাবে থাকতে পারে না। সেগুলো পানির বৈশিষ্ট্য ধারণ করে না। আসলে তারা পানির কণা থাকে না। একটি পানির অণুকে ভাঙলে একটি অক্সিজেন পাবো এবং দুটি হাইড্রোজেন পাবো। কি পাবো? দুটি হাইড্রোজেন পাবো। যেমন এটা হচ্ছে পুরোটা পানির কণা, তাহলে এখানে দুটি কি পাচ্ছি? হাইড্রোজেন, এবং একটি কি অক্সিজেন পাচ্ছি, রাইট? ওকে, সো অন্যভাবে যদি বলা যায়, একটি অক্সিজেন পরমাণু পাবো, দুটি হাইড্রোজেন পাবো, মুক্ত হয়ে একটা পানির কি করে গঠন করে। এই যে আমরা দেখছি না, সো H2O, এই যে H2 মানে কি, হাইড্রোজেন কয়টা এখানে? দুইটা। অক্সিজেন কয়টা? একটা। এইটুকু কথা বলছে আর কি। ঠিক আছে, আচ্ছা। এখন দেখো তাহলে পরমাণু ও অণুর মধ্যে পার্থক্যটা কি আসলে? খেয়াল করো, আমরা পরমাণু, দেখো পরমাণুর মধ্যে আমরা পরমাণুর মধ্যে কি পাই জানো? একটু তোমাদের দেখা দিই, যদি এখানে নাই। পরমাণুর মধ্যে আমরা পাবো ইলেকট্রন, লিখে রাখা এগুলো, ইলেকট্রন পাবো, ইলেকট্রন। তারপর পাবো হচ্ছে কি প্রোটন। তোমাদের যদি এগুলো যদি আগ্রহ থাকে তাহলে আমাকে জানাবে। আরেকটা পাবো নিউট্রন, নিউট্রন। এ পরমাণুর ভিতরে, অর্থাৎ পরমাণুকে বাংলা আমরা ইলেকট্রন, তারপর হচ্ছে প্রোটন, তারপর হচ্ছে নিউট্রন, এগুলো পাবো। এখন অনেকগুলো পরমাণু, আমি এটাকে দিয়ে ধরলাম, অর্থাৎ অ্যাটম, অনেকগুলো অ্যাটম বা দুই বা ততোধিক অ্যাটম মিলে কি তৈরি হবে বলতো, অণু তৈরি হবে। তাহলে পরমাণু কাকে বলে? ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে আমরা পরমাণু বলে থাকি। এবং অণু কাকে বলে? এক বা একাধিক বা দুই বা ততোধিক পরমাণু মিলে যে উপাদান তৈরি করে তাকে আমরা অণু বলে থাকি। বুঝতে পারছো? এখন আসো পরমাণু ও প্রতীক। পরমাণু কি বলতো? প্রতীক। দেখো তোমরা যদি নবম এবং দশম শ্রেণীতে, তখন তোমরা হচ্ছে রসায়ন নামে একটা বই পাবো, সেখানে তোমরা জানবে আরও বিস্তারিতভাবে। যেমন দেখো, এই পর্যন্ত পৃথিবীতে 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে 98টা হচ্ছে প্রকৃতিতে পাওয়া গেছে, বাকি 20টি হচ্ছে অনেকগুলো ল্যাবের মাধ্যমে, অর্থাৎ ল্যাবরেটরিতে এগুলো সৃষ্টি করেছে কৃত্রিমভাবে মানুষ। ঠিক আছে, সো প্রতিটি মৌলিক পদার্থের
একটি নাম আছে, কি আছে বললে একটি নাম আছে, এদের সংক্ষিপ্ত এবং সুবিধাজনকভাবে এই নামে আসলে এদেরকে কি করা হয়, ডাকা হয়। এখন এই নামগুলো কীরকম হতে পারে, এই নামগুলো হচ্ছে অনেক সময় ইংরেজি, গ্রিক বা লেটিন নাম দিয়েও হতে পারে। কি নাম দিয়ে, লেটিন নাম দিয়েও হতে পারে। যেমনটা দেখো আমাদের এখানে অনেক কিছু আংশিক, ঠিক আছে, কিছু আংশিক, যেমনটা হাইড্রোজেন, যেটাকে এইচ দিয়ে প্রকাশ করা হয়, বা যদি ইংরেজি বা গ্রিক লেটিন নাম বলে সেটাকে হাইড্রোজেন। হ্যাঁ, তারপর হচ্ছে হিলিয়াম, এসই, তারপর হচ্ছে হিলিয়াম, তারপর লিথিয়াম, এলআই, তারপর হচ্ছে বেরিলিয়াম, তারপর হচ্ছে বিই, তারপর হচ্ছে বোরন, বি, কার্বন, সি, তারপর হচ্ছে নাইট্রোজেন, এন, অক্সিজেন, ও, তারপর হচ্ছে ফ্লোরিন, তারপর হচ্ছে আয়রন। তা তুমি যদি বলো সোডিয়াম, ঠিক আছে, সোডিয়াম এখানে আসবে, সোডিয়াম আসবে, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম আছে, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম আছে, হ্যাঁ, তারপর হচ্ছে সিলিকন আছে, তারপর হচ্ছে তোমার ফসফরাস, সালফার, তারপর হচ্ছে ক্লোরিন, ঠিক আছে, তারপর হচ্ছে আর্গন, অনেক আছে আরও, এগুলো অনেক আছে। জাস্ট তোমাদেরকে এইটুকু দিছে, ঠিক আছে। সো আমরা কিন্তু অণুটা পড়ে আসছি, তোমাদের অণুটা এখানে কী দিছে দেখো, 2 বা ততোধিক পরমাণু একে যুক্ত হয়ে তাকে অণু গঠন বলে। এখন আসো মৌলিক পদার্থের সংকেতটা আসলে কি। আচ্ছা দেখো তো, এই যে অণু, যেমন তোমাদের স্যারের নাম হচ্ছে কি অভিষেক স্যার, হ্যাঁ, তো OABISSEK। তাহলে খেয়াল করো, একটা লেটার, হ্যাঁ, বি একটা লেটার, আই একটা লেটার, এস একটা লেটার, এইচ একটা লেটার, ই একটা লেটার, কে একটা লেটার, তাহলে আমার টোটাল 7টা কি আছে, লেটার আছে না, লেটার আছে না, ইয়েস। এই যে এইটা একটা আমারটা নাম, কি বলতো, একটা আমারটা নাম, আমি যে বলতেছি আমার নাম দিয়ে পানি, হ্যাঁ, পানির একটা নাম থাকতে হবে না রাসায়নিকভাবে, H2O, এই যে এগুলো একটা সংকেত, কি বলা হয়, সংকেত। যেমন এইচ একটা সংকেত, ও একটা সংকেত। তোমাদের যদি দেখায়, এই যে উপরে দেখো, এই যে হাইড্রোজেন বাংলায় লিখছো বা ইংরেজিতেও লিখছো এবং বাংলায়ও লিখছো, কিন্তু আমি এটাকে কিভাবে লিখবো, এই এইচ দিয়ে লিখবো। এই প্রতীকগুলাই হলো কি বলতো সংকেত আশায় কাজ করে। বুঝতে পারছো? সো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এই যে এখানে দিছে, এই যে অনুসংকেত, তারপর হচ্ছে তোমার এখানে হাইড্রোজেন, একটু খেয়াল করো, হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের সংকেত আমার কি এইচ, কিন্তু প্রতীকটা হচ্ছে এস, খেয়াল করো, এই যে বললাম না, এক একটা লেটার মিলে এখানে H2 মানে হচ্ছে আমার 2টা হাইড্রোজেন, তাহলে N2 মানে কি 2টা আমার নাইট্রোজেন, O2 মানে কি, এগুলোকে O2 বলা হয়, তার মানে অক্সিজেন কয়টি, 2টি, তাহলে F2 মানে কি, এখানে এখানে F কয়টি, এখানে F হচ্ছে আমার 2টা, তাহলে ক্লোরিন মানে কি, এখানে ক্লোরিন হচ্ছে 2টা, তার মানে এক একটা লেটার না, ইয়েস, এক একটা লেটার। আমরা যদি ইংরেজি কথা বলি তাহলে এক একটা প্রতীক মিলে, এক ব্যাখ্যাতে প্রতীক মিলে আমাদের অনুসংকেত কি হয় বলতো, তৈরি হয়। যেমনটা দেখো যৌগিক পদার্থের সংকেত, যেটা হচ্ছে যৌগিক পদার্থের সংকেত, অর্থাৎ বোঝা যায় যে যৌগটা আসলে কি কি মৌল বা পরমাণু গুচ্ছ দিয়ে তৈরি বা অনুপাতে কি থাকে। যেমন আমরা পানির কথা যদি বলি, যে পানিতে আমার কী কী থাকে, হাইড্রোজেন থাকে 2টি এবং অক্সিজেন থাকে কয়টি, 1টি। চলো আমরা বিশেষ আর কিছু নাম আছে একটু পড়ার চেষ্টা করব। যেমনটা দেখো এখানে অধাতুযুক্ত যৌগের নামের শেষে আইড থাকে, কি থাকে, আইড থাকে, যেমন হচ্ছে ক্লোরাইড, তারপর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, তারপর হচ্ছে পটাশিয়াম আয়ন, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। খেয়াল করো আবার বলতেছি, যেমন এটা হচ্ছে কি আমার সোডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, তারপর হচ্ছে পটাশিয়াম আয়োডাইড, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে, অর্থাৎ ধাতু, এগুলো সব ধাতু। এই যে দেখো সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে সালফার, তারপর হচ্ছে কার্বন, এগুলো সবগুলো কি বলতো ধাতু হিসেবে কাজ করে, যেমন এখানে লেখা আছে। তারপর দেখো এগুলো কি হিসেবে কাজ করতেছে, আচ্ছা এখানে তো ব্যাখ্যা দিছে। তারপর দেখো একটি ধাতু এবং আরেকটি কয়েকটি অক্সিজেন মিলে একটি পরমাণু গুচ্ছ তৈরি করে, যা একটি মাত্র পরমাণুর মতো কাজ করে। পরমাণু গুচ্ছ ধাতুর সাথেই তাদের যৌগ গঠন করে এবং তাদের নামের শেষে আইড, কি বলতো, আইড বা অ্যাড। যখনই দেখবো অক্সিজেন বেশি, তাহলে এটাকে আইড বা অ্যাড বলা হয়। যেমনটা দেখো ক্যালসিয়াম সালফেট, তারপর হচ্ছে ক্যালসিয়াম সালফাইড, তারপর হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, তারপর হচ্ছে সোডিয়াম কার্বনেট, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ফসফেট। দেখো তো আমাদের প্রিভিয়াস যেখানে দেখো অক্সিজেন এখানে একটু কম ছিল না, এখানে 4টা 3টা, এখানে কি 3টা ছিল না, এখানে কি 4টা ছিল না, তাহলে এখানে 1 বা 2টা ছিল, যার কারণে এখানে আইড বলবো। যখনই দেখবো তুমি অক্সিজেনের তোমার পাওয়ার বেশি বা অক্সিজেনের যোজনী বেশি আছে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো, আইড বা অ্যাড বলবো, ঠিক আছে। ওকে, সো এখানে পরমাণু কথা বলছে, যেটাকে আমি এখানে হয়তো তোমাদের বিশ্লেষণ করেছি। এখানে দেখো এই যে মানে পরমাণু আসলে ভাঙলে 3টে কণা পাওয়া যায়, সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তোমাদের কিছুক্ষণ আগে বলছি, আধুনিক গবেষণা এটা আসলে প্রমাণিত হয়েছে যে যে পরমাণুর
কেন্দ্রে পরমাণু কেন্দ্রে কী থাকে বলতে নিউট্রন এবং প্রোটন থাকে, এবং কেন্দ্রের চারদিকে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘুরতে থাকে। স্যার আমাদের একটু দেখান। ঠিক আছে, দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এটা কি বলতে নিউক্লিয়াস, এগুলোকে কক্ষপথ বলা হয়। তাহলে একটা কক্ষপথ, দুইটা কক্ষপথ। এখানে কি থাকে, এখানে থাকবে তোমার হচ্ছে ইলেকট্রন। কি থাকে বলতে ইলেকট্রন। আর এই নিউক্লিয়াসে কি থাকে, নিউক্লিয়াস থাকে হচ্ছে প্রোটন, তারপর হচ্ছে কি থাকে নিউট্রন থাকে, প্রোটন এবং কি থাকে নিউট্রন। তাহলে নিউক্লিয়াসে কি থাকে, নিউক্লিয়াসে থাকে পরমাণু, নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। তাহলে নিউক্লিয়াসের বাইরে অর্থাৎ কক্ষপথগুলোতে, এই যেগুলোকে কক্ষপথ বলে, এগুলোকে কক্ষপথ বলে, কক্ষপথগুলোকে কি থাকে বলতে ইলেকট্রন থাকে। কি থাকে বলতে ইলেকট্রন থাকে। তাহলে দেখো আমরা আরেকটু দেখো, ইলেকট্রনের হলো ঋণাত্মক চার্জ, আমি এখানে মাইনাস চিহ্ন দিয়ে দেখাইছি তোমাকে। তাহলে প্রোটন হলো কি ধনাত্মক চার্জ, পি পজিটিভ। নিউট্রনে আমি জিরো দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ এটার কোনো কি নাই বলতে চার্জ আসলে নাই। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা একদম শেষে পার্টে চলে আসছি। এইটুকু কথা বলছে আর কি, সার্বজনীন দ্রাবক হিসেবে আমরা পানি ব্যবহার করব। দ্রাবক, দ্রাবক হিসেবে কী ব্যবহার করবো, পানি ব্যবহার করব। ষষ্ঠ শ্রেণীতে তোমরা জেনেছো যে পানি একটি সার্বজনীন ধ্রুবক, কারণ এটি জৈব বা অজৈব অনেক দ্রবকে দ্রবীভূত করে, যা অন্য দ্রাবকের পক্ষে সম্ভব নয়। তাহলে আবার দেখা যায়, মনে করো তুমি 10টি গ্লাস নিয়েছো। এই যে তোমার মা রান্না করে বা আমাদের মায়েরা যখন রান্না করে দেখবা প্রত্যেকটা তরকারিতে কিন্তু পানি ব্যবহার করে। তোমার পানি ছাড়া তোমার কোনো তরকারি কিন্তু রান্না করা যাবে না, যদি বলি ইম্পসিবল। এই জন্য পানিটা যেহেতু বিভিন্ন কাজে এবং সব কিছুতে ব্যবহার করা হয়, সেটাকে আমরা কি বলি, সার্বজনীন দ্রাবক হিসাবে বলি। এটুকু কথা বলছে। দেখো আমরা একটু চোখ বোলাবো, অর্থাৎ আমরা এই চ্যাপ্টারটুকুতে কী শিখলাম, রাইট। আর এই ক্লাসটা যারা করবা, তোমাদের যদি ক্লাসটুকু ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর তোমরা যারা এইভাবে গোছানো, বা আমি মনে হয় স্যারের কাছ থেকে পড়লে, আমি মনে হয় আরও একটু একদম তোমাকে হোম টিউটর, আমি তোমার বাসায় পড়াচ্ছি এরকম করে তোমাদেরকে পড়াবো। সো যদি মনে হয় যে আমি স্যারের কাছে পড়লে মনে হয় আর একটু বেটার বুঝতে পারবো, অবশ্যই তোমরা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারো। ঠিক আছে, একদম তোমাদেরকে সহজে গোছানো হবে, তোমাকে আর বাইরে বাইরে যেতে হবে না। এরকম টিউটরের মাধ্যমে কিন্তু আমরা তোমাদেরকে এরকম পড়াবো। ঠিক আছে, আজকে ক্লাসটা করো, অবশ্যই আশা করি তোমরা সেটা বুঝতে পারছো। ওকে, আচ্ছা একটু মার্কেটিং করে ফেলবো আর কি। দেখো আমরা এই অধ্যায় শেষে কী কী শিখলাম একটু দেখো, একটু চোখ বলাবো, চোখটা একটু বলাবো। বিভিন্ন বিভিন্ন মানে ভিন্ন ভিন্ন পদার্থের উপাদান দিয়ে ভিন্ন ভিন্ন পদার্থ হবে, এদেরকে ভিন্ন ভিন্ন ধর্ম কী আছে বলতে, এদের ধর্ম ভিন্ন ভিন্ন হবে। মৌলিক পদার্থসমূহ একই ধরনের উপাদান দিয়ে তৈরি হয়। যৌগিক পদার্থের একের অধিক মৌলিক পদার্থের তৈরি হয়। মৌলিক পদার্থসমূহ পরমাণু নামক ক্ষুদ্র ক্ষুদ্র কণা, যেটাকে আমরা অ্যাটম বলে থাকি। ওই যে আমরা খাও না, সো অ্যাটম, চুইংগ্রাম একটা নাম আছে, এই অ্যাটম আর কি। সো ভিন্ন ভিন্ন মৌলের পদার্থের আকার ধর্ম বল ভিন্ন হয়। সো বিভিন্ন মৌলের পরমাণুসমূহ সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থ বা যৌগ তৈরি করে। সো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে খেয়াল করো, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে আমরা অণু বলে থাকি। এখন পরমাণুকে বাংলে আমরা কি পাবো, ইলেকট্রন পাবো, তারপর পাবো প্রোটন, তারপর পাবো নিউট্রন। নিউট্রনে কিন্তু চার্জ নাই, এই জন্য এটাকে শূন্য লেখাও যায় না। এই ছিল আমাদের আজকে, যেমন এখানে কি বলছে, কোনটি মৌলিক পদার্থের অণু। তাহলে মৌলিক পদার্থের অণু কোনটা বলতো, মৌলিক পদার্থের অণু যেহেতু বলছে আমাদের এটা, ঠিক আছে, এটা হলো আমাদের মৌলিক পদার্থের অণু। কিন্তু বাকি সবগুলো কিন্তু একটা যৌগ, মানে এগুলো মৌলিক পদার্থ, বাট এগুলো মৌলিক পদার্থ, এগুলো যৌগ। যেহেতু অণু কথা বলছে, এখানে আমরা হাইড্রোজেন অণুটাকে নিব। সো এটা দেখো সংকেত, এটা হচ্ছে আমাদের ক্লোরিন হচ্ছে সিএল হবে, এখানে এটা হবে অক্সিজেন, এটা হচ্ছে ব্রোমিন, তারপরে এটা আমার সোডিয়াম থাকবে এবং হাইড্রোজেন থাকবে। তারপরে এখানে কী থাকবে, সোডিয়াম থাকবে, সেটা নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে হাইড্রোজেন থাকবে, কপার 2। ঠিক আছে, সংকেতগুলা করে দিলাম। ওকে, তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হবা, তোমাদেরকে এরকম এমসিকিউ এবং সিকিউগুলো ধরে ধরে সলভ করা হবে। ঠিক আছে, সো আজকে ক্লাসটা করে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা। ঠিক আছে, অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এই ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডদের মাধ্যমে শেয়ার করে তাদেরকেও কী দিবা, গুছিয়ে একটু উপহার দিবা, তোমার জন্য একটা উপহার আর কি। সো তোমরাও ভালো থাকো এবং আমার জন্য একটু দোয়া করবে, যাতে আমি সুস্থ থাকি, তোমাদেরকে আরও এরকম ক্লাসগুলো দিয়ে যেতে পারি। নেক্সট কোন চ্যাপ্টারে তোমাদের হচ্ছে ক্লাস লাগবে, অবশ্যই অবশ্যই তোমরা সেটা কমেন্টে বলে যাবা। সো ধন্যবাদ তোমাদের সবাইকে।